আমি একটা ছোট মুখে বড় কথা বলি, এইটা এই সরকার 4 মাসে পারে নাই, এটা 14 মাসেও পারবে না। এই পুলিশ এমনই থাকবে, নির্বাচন কমিশন এমনই থাকবে, এটা আমার গ্যারান্টেড নিজেরও না। কিন্তু বেরেসা ফারানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো আর 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 বলেছেন। অনুচ্ছেদ নাই। এবং এখন তো নেগেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই। যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই বেরেসা ফারানা। আমি কি আগের আলোচনা থেকে প্লিজ একটু যুক্ত হ্যাঁ করতে প্লিজ পারি? হ্যাঁ কিন্তু আচ্ছা, দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেন্টেরিয়ানদের কাজটা কি, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না। কিন্তু বেরেসা ফারানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো আর 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি। আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি, যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোনো কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউকে কোনো কথাও বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হচ্ছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তা না রে ভাই। রাইট বেরেসা ফারানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি একটু মন্তব্য করতেন। জি হ্যাঁ, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি, কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500-2,000 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং
লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে, আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এই কালচারের মধ্যে আমরা চলতেছি। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন, দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসছে, দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে মানে আমাকে নাড়া দিয়েছে। একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান। এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যে মোদী সরকার একজন। আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না। আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব, অপতথ্য ছড়ানো, বনাম ভারতের পতাকা মারানো, সাবেক সামরিক কর্মকর্তাদের কলকাতা, বিহার, উড়িষ্যা দখলের হুমকি, এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি? আর ভারতীয় মিডিয়ার সার্কাস তো আছেই। মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই, কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইম লাইনে শুধু আসতে থাকে। এই জনৈক ময়ূক এই করেছেন, সেই করেছেন, লাভ দিয়েছেন, ঝাঁপ করেছেন। আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে, খুঁজলেও পাওয়া যায়। মানে এটা দেখতে হবে কেন, মানে আমি বুঝি না। কিন্তু মানা ভাই, আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন, বাংলাদেশ সফর এবং তার বক্তব্য। খালিদ এমনি এটা বলে না যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যায় না। আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ, তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে। তারা তো তাকে মানে বের করে দিতে চেয়েছিল, কোথাও জায়গা দিতে পারে নাই, তাদের দেশে রাখতে হয়েছে। যখন শেখ হাসিনা বলতেন যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না, ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি। সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না। কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যাবে, জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে, আগের সেই হারানো সাম্রাজ্য ভারত ফিরে পাবে, আমার এটা মনে হয় না। মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি। তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না, কিন্তু এইটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার পরে আগরতলা সহ যা যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি, বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি, আমরা আমাদের কথা বলেছি। এবং এটা বুঝে গেছে এই 4 মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আগের মতো কখনোই কিন্তু হবে না। মানে ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না। এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে, ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর। মানে এটা কি দেখা যায় অ্যাবসলিউটলি প্রিজনার সে, উনি এখানে। এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা যে উনি এখানে খুব ভালো আছে, ভালো নাই উনি এখানে, ওনাকে বন্দি করে রাখা হয়েছে। আমি আপনার কথাই সত্যি মনে করি, কিন্তু এই যে হাতে যদি একটা মোবাইল থাকে সেটা দিয়ে একটা ভিডিও মেসেজ পাঠানো, এটা কোনো বিষয় না। এটা সবাই ভিডিও মেসেজও পাঠাতে পারতেছে না তো, কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে সে? এগুলি অডিও মেসেজ, ভিডিওটা লাগায় রাখে। সরি অডিও বলতে ভুলে গেছে আমার, অডিও ওটা তো করতেই পারেন। আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন, বক্তৃতা করছেন। দিজ আর রটেন থিংস। এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে বসাতে চায়, এইটা প্রকাশিত হয় কিনা এটা আবার সন্দেহ আছে। তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায়, এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে? আমরা সবসময় ভুল করেছি। আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে, আমাদের কাছে ওদের দায় কম না। এক চিকেন নেক তাদের পুরো ঘাড়ি ভেঙে দিতে পারে, সেটা তারা বোঝে। এবং সেইটাতে আমরা যদি পুরা এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা না। সো কার্ড আমাদের কাছেও আছে। আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, আমি জানি না ব্যারিস্টার ফারহানা কি বলবেন, আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে, এটা আমার মনে হয় না। মানে ইন্ডিয়ান সরকারের, মানে ময়ূক বিশ্বাসের দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি। এইটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আনতে চেষ্টা করছে, দ্যাট কুড বি এ রিয়েল কনস্পিরেসি। কারণ ওইটার মধ্যে কিন্তু হ্যাঁ এইটাতে কিন্তু পাবলিক রেসপন্ড করার সম্ভব ছিল। এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে, এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা। এবং যেরকম করে বলছে, ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি, যদিও ওরকম করে আমি ইনক্লুড করি না, সেটা খারাপ দেখা যায়, কিন্তু আমি দেখেছি এরকম নয় এখন পর্যন্ত। ইন্ডিয়ানদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মান্না ভাই।
কারণ এটা হবে ষড়যন্ত্র। আপনি এটা সামনে নিয়ে আসছেন, এটা তার মনে হয় না থাকবে। এবার